হ্যালো বন্ধুরা, আমার আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে লেজার ফিস্টুলা সার্জারির জন্য আমি কিভাবে ডক্টর কনসালটেশনে গিয়েছিলাম, এবং আশা করি আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখেছেন। আর না দেখে থাকলে আমি লিঙ্কগুলো ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে আমার সঙ্গে ফ্রডটা হয়েছে, কিভাবে আমার সঙ্গে ডক্টর স্ক্যাম করলো। এবারে আপনাকে তার পরের ঘটনাটা বলি। যেমন আমি আগের ভিডিওতে বললাম যে ডক্টর আমাকে এমআরআই করতে বলল। তো ডক্টর আমাকে বলল যে এমআরআই করলে উনি জানতে পারবেন যে আমার ফিস্টুলা যেটা হয়েছে ওইটা ওর কতটা লেংথ আছে আর কটা ট্র্যাক হয়েছে এবং ওটা কি স্টেজে আছে, মানে সিম্পল আছে না কমপ্লেক্স আছে না কি স্টেজে আছে, এইগুলো উনি অপারেশনের আগে জানতে পারবেন এবং সেইভাবেই উনি সিদ্ধান্ত নিয়ে অপারেশনটা করতে পারবেন। তো আমি রাজি হলাম, আমি বললাম ঠিক আছে আমি এমআরআই করব। এবারে যেমন আপনারা জানেন যে প্রচুর জায়গা রয়েছে কলকাতায় যেখানে এমআরআই করা যায়, কিন্তু ডক্টর আমাদের বলল যে আপনারা আমার সামনের কেবিনে গিয়ে ওয়েট করুন, আমার অ্যাসিস্ট্যান্ট গিয়ে আপনাদের বুঝিয়ে দেবে। তো স্বাভাবিক আমি সামনের রুমে গিয়ে ওয়েট করছিলাম। কিছুক্ষণ পরে ওই সেম লেডিটা এলো, যেই লেডিটা নাম লিখছিল এবং যে পেমেন্টটা নিয়েছিল, উনি এলো, আমাকে বলল যে আপনি কবে অপারেশনটা করতে চান। তা আমি তখন বললাম কি দেখুন, যেহেতু ডক্টর বলছে যে এই রোগটা খুবই বাজে রোগ, এটা খুব দ্রুত গতিতে ছড়িয়ে যায়, তো উনি বলছে যত তাড়াতাড়ি সম্ভব করতে। তা আমি বললাম যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করতে পারলেই হবে, আমার কোনো অসুবিধা নেই। তো এটা বলতে উনি আমাকে ডেট দিয়ে দিল 1 সপ্তাহ পরে, বলে 1 সপ্তাহ পরেই আপনার অপারেশনটা হয়ে যাবে। 1 সপ্তাহ ঠিক নয়, আমি কনসালটেশনের জন্য গেছিলাম ওয়েডনেসডে, বুধবার। তো উনি আমাকে বলল আপনার সোমবার দিনই আমরা অপারেশন করে দেব। তাহলে বুঝতেই পারছেন কত অল্প সময় দিয়েছে, সোমবারের মধ্যেই অপারেশনটা, সোমবার দিনই অপারেশন করবে বলল। তো ভালো কথা, সোমবার দিন অপারেশন করবে। তো আমাকে বললো আপনাদের তো এমআরআই করতে হবে, তাই বললাম হ্যাঁ করব। তখন আমাকে হঠাৎ করে মানে বলছে যে আপনি একটা কাজ করুন, আমি আপনাকে একটা নম্বর দিচ্ছি, ওই নাম্বারে ফোন করুন আর এমআরআইটা আজকেই করে নিন। তো এমআরআই কোন জায়গায় করতে বলেছে সেইগুলো আপনাদের এই মুহূর্তে ভিডিওতে বলবো না, সিকিউরিটি রিজনের জন্য। তা আপনি ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন, জানতে পারবেন। আর এমআরআই করতে বললো, তো আমাকে বললো আপনি একটা কাজ করুন, আপনি আজকেই এমআরআইটা করে নিন। আর আমাকে বলল যে আপনাকে একটা নাম্বার দিচ্ছি, আপনি ফোন করুন, ফোন করে বলুন যে আমাকে ডাক্তার আপনাকে বলেছে এমআরআই করতে, তো তারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট টাইম দিয়ে দেবে। তা আমি নাম্বারটাতে ফোন করলাম। ফোন করার সঙ্গে আমাকে বলছে যে ঠিক আছে আপনি যেই ডাক্তার রেফারেন্স নাম বলছেন, তো আমরা তো এই ফিস্টুলার এমআরআইয়ের জন্য 8,000 টাকা চার্জ করি, তো এই ডাক্তারের রেফারেন্সে যারা আসে তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট, 7,500 টাকা মোট পড়বে। এবং আমাকে বলল আপনি আজকেই 4টের সময় চলে আসুন, বিকেল 4টের সময় আপনার এমআরআইটা হয়ে যাবে। তো বন্ধুরা আমার যেন এমন মনে হলো যে পুরো জিনিসটা একটা সেট আপ করা, কারণ এই যে রেটটা অতিরিক্ত বেশি। দ্বিতীয় এই যে অ্যাপয়েন্টমেন্ট এইসব, মানে আমি যাবার পরে বুঝতে পারলাম যে অ্যাপয়েন্টমেন্ট জিনিসটা সম্পূর্ণ একটা বোগাস জিনিস। পেশেন্টদের শুধুমাত্র বোকা বানানো হচ্ছে আর জায়গাতে নিয়ে আসার জন্য পেশেন্টদের এইগুলো বলা হচ্ছে। তো যথারীতি আমি 3:45 সময় গেলাম। যাবার সাথে আমাকে আমার কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে নিল, নেবার সাথেই বলল পেমেন্টটা করে দিন। পেমেন্টও নিয়ে নিল, 7,500 টাকা পুরো পেমেন্ট নিয়ে নিল। নেবার পরে আমাকে বললো আপনি ওয়েট করুন, আপনাকে ডেকে নেওয়া হবে। তখন বাজে 3:45। আমি যখন ওইখানে গেছি, যখন আমি বসে ওয়েট করছি, আমি দেখছি ওইখানে আরও অনেক লোক ওয়েট করছে। তো এইটা দেখেই আমার মনে একটা খটকা হলো যে যখন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যখন আমি এসছি, তাহলে এত লোক ওয়েট করছে কেন? নিশ্চয়ই যারা এসছে তারা অ্যাপয়েন্টমেন্ট বুক করেই এসছে। এবার আপনারা ভেবে দেখুন
যখন অ্যাপয়েন্টমেন্ট টাইম দিচ্ছে, আপনার কাছে যাবার সঙ্গে টাকা নিয়ে নিচ্ছে, তা আপনার মনে হচ্ছে না এই জিনিসটা পুরোপুরি পেশেন্টকে একটা ফাঁসানোর একটা পরিকল্পনা? কারণ আপনি গেলেন, আপনার কাছে যে টাকা পয়সা নিয়ে নিল, তারপরে কি আপনি ওইখান থেকে পালাতে পারবেন না, আপনাকে ওয়েট করতে হবে। তো ওয়েট করছি 4টে বেজে পার হয়ে গেল, 5টা বাজছে, তখনও দেখি আমাকে ডাকছে না। আমার পাশে একটা ভদ্রলোক ছিল, তাকে জিজ্ঞেস করলাম কি দাদা আপনি এমআরআই করবেন? বলছে হ্যাঁ। উনি আমাকে বলছে, বলে আমি তো 12:30টার সময় এসে ওয়েট করছি, আমাকে এখনও ডাকেনি। তখন আমি বুঝতে পারলাম যে কিভাবে সমস্ত পেশেন্টকে বোকা বানাচ্ছে। মানে একটা অ্যাপয়েন্টমেন্ট টাইম দিয়ে তাকে নিয়ে চলে আসছে, নিয়ে চলে আসার পরে ঘন্টার পর ঘন্টা তাকে বসিয়ে রাখছে, আর পেশেন্টকে বসতে হচ্ছে, কারণ পেশেন্ট তো পেমেন্ট করে দিয়েছে। আমিও বসেছিলাম। তারপর আমাকে প্রায় রাত 8টা নাগাদ আমাকে ডাকলো, 8টার সময়। আমার 4টের অ্যাপয়েন্টমেন্ট ছিল, রাত 8টার সময় আমাকে এমআরআই রুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে যথারীতি এমআরআইয়ের যেই প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো কমপ্লিট হলো। আমাকে ড্রেস চেঞ্জ করতে বললো, এবং যত রকমের জিনিসপত্র ছিল, মোবাইল, বেল্ট, মানে কোনো রকমই জিনিসই আপনি সঙ্গে করে নিয়ে এমআরআই মেশিনে যেতে পারবেন না, সমস্ত জিনিস আপনাকে রেখে দিতে হবে। এবং চেষ্টা করবেন এমআরআই করার সময় বাড়ির কোনো লোককে সঙ্গে করে নিয়ে যাবার, কারণ আপনার যদি কোনো পার্সোনাল বিলঙ্গিংস থাকে, কোনো পার্সোনাল জিনিস থাকে, সেই জিনিসগুলো আপনি বাড়ির লোকের হাতে দিয়ে দিতে পারেন। তারপর তারা একটা ড্রেস দেবে, যেমন হসপিটালে যেমন একটা ড্রেস দেয় ওরকম একটা ড্রেস দেবে, ওই ড্রেসটা আপনাকে পরতে হবে। আমিও পরলাম। পরার পরে আমাকে একটা ফর্ম দিল, বললে এই ফর্মে সাইন করতে হবে। এবং আরেকটা ফর্ম আমার বাড়ির লোক যে গিয়েছিল, আমার বাবা গেছিলো, আমার বাবাকে দিয়েছিল, আমার বাবাকেও সাইন করতে হয়েছিল। তারপরে আমাকে একটা ফর্ম দিয়েছে, দিয়ে এবং আমাকে বলল যে আপনার এর আগে কি কোনো এমআরআই হয়েছে? আমার হয়নি বলে আমি বললাম না হয়নি। তারপরে জিজ্ঞেস করলো আপনার কি এর আগে কোনো অপারেশন হয়েছে? আমি বললাম না হয়নি। তারপরে আমাকে জিজ্ঞেস করলো আপনার মানে বডির ভেতরে কি কোনো মেটালিক পার্ট আছে, যেমন পেসমেকার বা কোনো রড এরম কিছু লাগানো রয়েছে? বললাম না, নেই। এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করার পরে আমাকে ফর্মটা সাইন করাবার পরে তারপর আমাকে এমআরআই মেশিনের মধ্যে নিয়ে গেল, এবং আমাকে এমআরআইয়ের জন্য এমআরআইয়ের যে মেশিনটা হয় মেশিনের মধ্যে ঢুকিয়ে দিল। তো বন্ধুরা, এমআরআই করার আমার যে অভিজ্ঞতা, সেইটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি। আমি ভিডিওর লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশানে শেয়ার করে দেবো, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে এমআরআই মেশিনে মানে কি হয়, তার অভিজ্ঞতাটা কেমন। তো এই ভিডিওতে এই নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এই ভিডিওটা আমি বলতে চাই কীভাবে আমার সঙ্গে স্ক্যামটা হলো, কীভাবে ডক্টরটা ফ্রড করছে, এবং এখনও প্রচুর পেশেন্টকে দিনের পর দিন ফ্রড করে ঠকাচ্ছে এবং নিজে টাকা বানাচ্ছে। হয়ে গেল। তো এমআরআইটা পুরোপুরি হতে কমসে কম 45 মিনিটের মতো সময় লাগলো। 8টার সময় গেলাম, 8:45 এমআরআই কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর আমি যখন রিটার্ন এলাম, তারা আমাকে জিজ্ঞেস করলো, তাদের আমি জিজ্ঞেস করলাম যে রিপোর্টটা কবে পাবো? তো বললো স্যার রিপোর্টটা রেডি হয়ে গেলেই আপনাকে ফোন করে দেব, আপনি রিপোর্টটা পেয়ে যাবেন। আর আপনি যদি এমআরআইয়ের প্লেটসগুলো নিতে চান তাহলে প্লেটসগুলো আমরা এক্ষুনি দিয়ে দিতে পারি। তারপর বললাম ঠিক আছে, প্লেটসগুলো দিয়ে দিন, আমরা প্লেটস নিয়ে চলে যাব। বলার সাথে সাথে এমআরআইয়ের রিসেপশনে যে লোকটা বসেছিল, যে বিল টিল করছিল, টাকা নিচ্ছিল, উনি ভটাং করে আমাকে বলছে যে আপনার মোবাইলটা বার করুন। আমি মোবাইলটা বার করলাম। মোবাইলটা বার করার পরেই বার করার সাথেই আমার হাত থেকে আমার মোবাইলটা, মানে আমাকে বললো লকটা খুলুন। আমি লকটা খুললাম, খোলার সাথেই মোবাইলটা আমার হাত থেকে কেড়ে নিল। কেড়ে নিয়েই দেখুন, আমরা তো বুঝতে পারছি যে কী করছে, আমি তো দেখছি উনি কী করছে। কেড়ে নিয়েই দেখি আমারই মোবাইল থেকে গুগলে তারা নিজেদের প্রোফাইল বার করলো, বার করে দেখি নিজেরাই রিভিউ দিয়ে দিল, ভেরি গুড সার্ভিস, এরকম রিভিউ দিয়ে 5 স্টার রেটিং দিয়ে সাবমিট করে দিল। তাহলে আপনি বুঝতেই পারছেন যেখানে এমআরআই হচ্ছে তারাও সব গুগলে ফলস রিভিউ দিচ্ছে। মানে এখন মানে গুগল যে সিস্টেমটা বার করেছিল লোকের উপকার করার জন্য, কিন্তু ওইটা দিয়ে এখন লোকের উপকার নয়, লোকের অপকার হচ্ছে। গুগলের এই সিস্টেমটাকে মিসইউজ করা হচ্ছে।
এই সিস্টেমটা সম্পূর্ণভাবে কারাপ্টেড হয়ে গেছে। এতে সম্পূর্ণভাবে যে আপনি রিয়েল রিভিউস পাবেন তার কোনো গ্যারেন্টি নেই। এখন বেশিরভাগ দেখা যাচ্ছে 90% দেখা যাচ্ছে সব ফেক রিভিউস। যারা ওনার, যারা কোম্পানি রান করছে তারাই নিজেরাই রিভিউ দিয়ে দিচ্ছে, পয়সা দিয়ে রিভিউ কিনে দিচ্ছে, এরম করে রিভিউ দিয়ে, আর বাকি যে লোকরা রয়েছে তারা এই রিভিউগুলো দেখেই তাদের কাছে ছুটে ছুটে আসছে এবং হ্যারাসমেন্ট করছে, তাদের কাছ থেকে অনেক অনেক টাকা লুটছে। তো এইভাবেই বন্ধুরা আমার কাছ থেকেও রিভিউ নিয়ে নিল, আমার ফোন হাত থেকে কেড়ে নিয়ে নিজেরাই রিভিউ দিয়ে দিল। আর সত্যি কথা বলতে আমি সেই মুহূর্তে এমন মেন্টাল স্টেটাসে ছিলাম, একটা এমআরআই, একটা অপারেশন, এই অনেক চিন্তায় ছিলাম, যার জন্য আমিও এইটা নিয়ে অত মাথা ব্যথা করিনি। এলাম ঠিক আছে, যা করেছে করুক, আমার চিকিৎসা নিয়ে দরকার, আমাকে সারতে হবে, এইটাই ভাবছিলাম। আমার মাথার মধ্যে শুধু এই কথাটাই চলছিল। পরশু দিন, মানে তার একদিন পরেই, মানে ফ্রাইডেতে সকালেই দেখি ওই মহিলাটা আবার আমাকে ফোন করছে। ফোন করে আমাকে বলছে, আপনার রিপোর্টটা এসে গেছে, এমআরআই রিপোর্ট? আমি বললাম, না, আমার এমআরআই রিপোর্টটা আসেনি। তখন উনি আমাকে বলছে, আপনি এমআরআই সেন্টারে ফোন করুন, তাদের বলুন রিপোর্টটা দিতে, রিপোর্টটা তাদের বলুন হোয়াটসঅ্যাপে একটা স্ক্যান কপি পাঠাতে বলুন, আর ওইটাই আমাদের ফরওয়ার্ড করে দিন। তো আমি তাই বললাম, আমি এমআরআই সেন্টারে ফোন করলাম, তারা বললো, স্যার এখনও আপনার রিপোর্ট রেডি হয়নি, আজকের মধ্যে রিপোর্টটা পেয়ে যাবে। তো মোটামুটি আমি রিপোর্টটা ওই বিকেল নাগাদ রিপোর্টটা পেয়ে গেছিলাম, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল। আমি সেম রিপোর্টটা ওই লেডিটাকে ফরওয়ার্ড করে দিয়েছিলাম। তো বন্ধুরা, রিপোর্টটা যখন আমার কাছে এসেছিল, আমি রিপোর্টটা খুলে পড়লাম। ওই রিপোর্টে স্পষ্টভাবে লেখা ছিল যে একদম সিম্পল ফিস্টুলা আছে, একটা ট্র্যাক্ট আছে, সিম্পল ফিস্টুলা, ট্র্যাক্টটাও বেশি বড় নয়, ছোট। আমি আমার এমআরআই রিপোর্ট এর একটা ছবি স্ক্রিনে শেয়ার করব, আপনারা স্ক্রিনে দেখুন, আপনারাও পড়ে দেখুন যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। তো রিপোর্টটা দেখার পরে বন্ধুরা আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম, কারণ আমি নেটে দেখেছিলাম সিম্পল ফিস্টুলাগুলো খুব সহজে সেরে যায়, কমপ্লেক্সগুলো খুব জটিল হয়, সহজে সারতে চায় না। তো আমি যখন দেখলাম আমার সিম্পল ফিস্টুলা আছে, আমি খুবই খুশি হলাম। আমি ভাবলাম আমার খুব সহজেই সেরে যাবে। তো এই নিয়ে আমার মনের মধ্যে একটা উৎসাহ এসেছিলো, তাই না আমি খুব মোটিভেটেড হয়েছিলাম, ভাবলাম তাড়াতাড়ি সার্জারিটা করিয়ে নিই, আমি আবার সুস্থ হয়ে যাব। কিন্তু আমি জানতাম না যে ডক্টরটা প্রচণ্ড চিটিংবাজ, এক নম্বরের ফ্রড ডক্টর। এই ডক্টর রিপোর্ট নিয়ে ম্যানিপুলেশন করে। আপনার এমআরআই রিপোর্টে যেটা আসবে, ডক্টরের রিপোর্টে আলাদা মেনশন থাকবে। এবারে আপনাকে বলি, রিপোর্টটা পাওয়ার পরে আমি রিপোর্টটা পাঠিয়ে মহিলাটাকে ফোন করেছিলাম। ফোন করে আমি বললাম, দেখুন আমার একটা অসুবিধা আছে, আমি সোমবার দিন ওটি করতে পারবো না, আপনি কাইন্ডলি ওই ডেটটাকে একটু চেঞ্জ করে দিন, ওই ডেটটাকে চেঞ্জ করে বুধবার দিন করে দিন, ওয়েডনেসডে করে দিন। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন আমি শুধু দুদিন ডেটটাকে চেঞ্জ করতে বলেছিলাম। তখন মহিলাটা আমাকে এমন দেখাচ্ছে যেন এই ডাক্তারটা খুবই ব্যস্ত, ডাক্তারের কাছে একদম সময় নেই, প্রচুর পেশেন্ট ওনার কাছে, ওনার অপেক্ষায় বসে রয়েছে, উনি খুব ভালো ডাক্তার। আমাকে বলছে, দেখুন সোমবার দিন যদি আপনি ওটি না করেন, তারপরে কিন্তু ডাক্তারের কাছে একদম নিয়ারেস্ট কোনো ডেট অ্যাভেলেবেল নেই, ডাক্তার একদম পুরো বুকড আছে। তো আপনি দেখুন আপনি কি করবেন, পারলে সোমবার দিনই করিয়ে নিন। তো যখন আমি সেটা শুনলাম, আমি তখন বললাম, ঠিক আছে, আমি না হয় সোমবার দিনই করিয়ে নেবো, ওটিটা করিয়ে নেব। এবারে ডাক্তারের দ্বিতীয় মজার কথাটা বলি। এই ডাক্তারটা ওটি যেটা করে, এটা একটা বড় নার্সিংহোমে করে, ছোট নার্সিংহোমে নয়। বড় নার্সিংহোম বলতে যেখানে শুধু বড় লোকরাই যেতে পারবে, ধনী লোকরা যেতে পারবে, মধ্যবিত্তদের নার্সিংহোম নয় এইটা। আর এইটা আমি জানতে পেরেছি যখন আমি নার্সিংহোমে গেলাম, কারণ আমার মেডিকেল ইন্স্যুরেন্স ছিল এবং ডাক্তার আমাকে বলেছিল যে আপনার কাছ থেকে কোনো পয়সা লাগবে না, মেডিকেল ইন্স্যুরেন্স থেকে পুরোটাই কভার করে দেওয়া হবে। এই জন্যই আমি অত নার্সিংহোম নিয়ে মাথা ঘামাইনি, কারণ আমি জানতাম যে আমার পুরো পেমেন্টটা মেডিকেল ইন্স্যুরেন্স করবে। এই কারণেই আমি সরাসরি নার্সিংহোমে চলে গেলাম। কিন্তু যখন আমি নার্সিংহোমে গেলাম, আমি দেখলাম
নার্সিংহোমটা প্রচণ্ড লাক্সারিয়াস আছে, ধনী লোকদের নার্সিংহোম, মিডল ক্লাস লোক ওইটাকে অ্যাফোর্ড করতে পারবে না। আর তারাই ওই নার্সিংহোমে বেশিরভাগ অ্যাডমিট হচ্ছে যাদের মেডিকেল ইন্স্যুরেন্স আছে। যখন আমি নার্সিংহোমে গেলাম তো ওইখানেও বন্ধুরা পুরোটা মেডিকেল ইন্স্যুরেন্স পাওয়া যায় না, যেটা ডাক্তার আমাকে বলেনি। যখন আমি প্রথম দিন গেলাম, আর তার আগেই কথাটা বলে দিই, ডাক্তার আমাকে আগেই বলেছিল যেহেতু তোমার মেডিকেল ইন্স্যুরেন্স আছে তোমাকে একটা রাত নার্সিংহোমে থাকতে হবে, কারণ মেডিকেল ইন্স্যুরেন্সটা ক্লেম করার জন্য 24 আওয়ার্স অফ হসপিটালাইজেশন শো করতে হবে। আমাকে ফার্স্টে বলল যে আপনাকে 1400 টাকা দিতে হবে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জেস। তা আমার পকেট থেকে প্রথম দিনই 1400 টাকা খরচা হলো। আমি নিলাম কি, আমি শুধুমাত্র নিয়েছিলাম একটা জেনারেল বেড, আমি পার্সোনাল ক্যাবিনও নিইনি, আমি একটা জেনারেল বেড নিয়েছিলাম, মেল ওয়ার্ডে জেনারেল বেড নিয়েছিলাম। তো আমাকে ফার্স্টেই একটা এস্টিমেটেড কস্ট দিয়ে দিয়েছিল, মানে আমার ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠিয়ে দিয়েছিল, যার আমি একটা মেসেজও পেয়েছিলাম। তো এস্টিমেটেড কস্টটা ছিল বন্ধুরা 1,20,000। তা আপনারা ভেবে দেখুন, একটা সামান্য ফিস্টুলা সার্জারি, এইটা কোনো হার্ট সার্জারি না, কোনো কিডনি সার্জারি না, কোনো লিভার ট্রান্সপ্লান্ট না, কোনো নিউরো সার্জারি না, কোনো ব্রেন সার্জারি না, একটা সামান্য ফিস্টুলা সার্জারি 1,20,000 টাকার একটা এস্টিমেটেড বিল ভ্যালু পাঠিয়েছে। তাও আবার কিসের জন্য? শুধু নার্সিংহোমে একটা নাইট স্টের জন্য, শুধু একটা রাত্রে থাকবে, মানে 24 ঘন্টা হসপিটালাইজেশন, এটা এস্টিমেটেড চার্জ পাঠিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে এতটাই রাখি। পরবর্তী ভিডিওতে আপনাদের অপারেশনের ব্যাপারটা বলবো, যে কিভাবে আমার অপারেশনটা হলো, অপারেশনের পরে ডক্টর কি রিপোর্ট দিল, কি প্রেসক্রিপশন দিল, তারপরে কি কি ঘটনা আমার সঙ্গে ঘটলো, সব আপনাদের সঙ্গে বলবো। আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যান, আমার ভিডিও দেখুন এবং শেয়ার করুন। তাহলে যারা যারা এখনও এই ডাক্তারের ফাঁদে পড়ছে বা পড়তে চলেছে বা ভবিষ্যতে এই ডাক্তারের কাছে যাবার প্ল্যানিং করছে, তারা যেন সম্পূর্ণভাবে এই ডাক্তারটাকে অ্যাভয়েড করে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমার যত ভিডিও আসবে ভবিষ্যতে সমস্ত ভিডিওর নোটিফিকেশানসগুলো আপনারা পাবেন। আর আমি চেষ্টা করছি সবাইকে সতর্ক করার, আর এই কাজে আপনারাও আমার সাথ দিন, আমাকে সাপোর্ট করুন, আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন, তাহলেই দেখবেন সবাই সতর্ক হয়ে পড়বে এবং এই ডক্টরটাকে অ্যাভয়েড করবে আর এর ফাঁদে পড়বে না। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার এর পরের ভিডিওটা দেখা হচ্ছে। আর দয়া করে কমেন্ট করুন, বেশি বেশি করে কমেন্ট করুন। আমি দেখতে চাই আপনারা আমাকে কত সাপোর্ট করছেন, কতটা আমার ভিডিওটা পছন্দ করছেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সবার কমেন্টের রিপ্লাই করার। ধন্যবাদ।